ঠিক আছে, তাহলে বিহান্স নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? অ্যাকাউন্ট এফবি কানেক্ট হয় না। আচ্ছা, কানেক্ট যদি না হয়, কানেক্ট হবে তো, হবে না কেন? কানেক্ট করার জন্য আসতে হবে কোথায়? এডিট প্রোফাইলে আসতে হবে। এডিট প্রোফাইলে আসার পরে আসতে হবে হচ্ছে লিঙ্কস, তারপর একটু উপরে যাব, একটু উপরে যাব, একটু উপরে যাব, যাওয়ার পরে আমার কি এখানে ইনস্টাগ্রাম লগ ইন করা আছে? নাই, তাহলে আমার এখানে মেবি কানেক্ট হবে না, বাট দেখি তারপর কানেক্ট ইনস্টাগ্রামে যদি দেই, নেম কানেক্ট, এই যে আমার হচ্ছে এখানে লগ ইন চাবে, ঠিক আছে, লগ ইন চাবে, লগ ইন করলেই আমার এটা কানেক্ট হয়ে যাবে, বাট এটা তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট না, জন্য কানেক্ট হচ্ছে না। আপনার কি দেখায়? এরকমই দেখায়। তাহলে আপনি একটু ল্যাপটপ, আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ, তাই নেক্সট ক্লাসে নিয়ে আসেন, দেখে দিব। বুঝি নাই, পিন্টারেস্টে কি করছে? টুইটারে স্যার, মানে বার্থ আমারটা দিয়েছি আর সব কিছু আমার বোনের নামে, বোনের আইডি কার্ড দিতে। হ্যাঁ, এখন বিয়ান্সে স্যার এটা হয় না। হবে তো, হয় না স্যার, আমার বার্থডে দিতাম, যেমন বার্থডে আইডি কেন ঠিক করা যায় না স্যার? টুইটারে ঠিক করা যায় না, তাহলে আপনিও ল্যাপটপ নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা একটু ড্রিবলের দিকে। ড্রিবল জিনিসটাও বিহান্সের মতোই, এখানে প্রজেক্ট আপলোড করা যায়, পোর্টফোলিও হিসেবে এটা কাজ করে। ড্রিবলে একটা সমস্যা আছে, সমস্যাটা একটু পরে বলতেছি। ড্রিবলে কিন্তু 3টা বি, ঠিক আছে? পরে বলবেন যে স্যার আমি একটা বি দিয়ে আমার আয়না, 2টা বি দিয়ে আয়না, ঠিক আছে? 3টা বি ড্রিবলে। ড্রিবলে আসবো, ড্রিবলে আসার পরে এখানে আমাদেরকে যেহেতু আগে আইডি নেই, আমাদের কি করতে হবে? আগে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে আমরা লগ ইন করবো। দেখি আমার এখানে আছে কিনা ড্রিবল থাকার কথা। আচ্ছা, ড্রিবলে অ্যাকাউন্ট করার পরে আমরা আসবো হচ্ছে আমাদের প্রোফাইলে আসবো। হ্যাঁ, প্রোফাইল কোথায়? প্রোফাইল পিকচারে ক্লিক করলেই প্রোফাইলে চলে আসবে, ঠিক আছে? প্রোফাইল পিকচারে ক্লিক করলে আমরা প্রোফাইলে আসলাম। এবার আমরা আসবো হচ্ছে এডিট প্রোফাইল। ড্রিবলে হচ্ছে বিহান্সের মতো কভার ফটো দেওয়া যায় না, শুধু প্রোফাইল পিকচারটা দেওয়া যায়। এখানে এই জন্য আপনাদের যে প্রফেশনাল প্রোফাইল পিকচারটা আছে সেটা দিবেন, নাম, লোকেশন, বায়ো এগুলা লিখবেন। নিচের দিকে এসে ওয়ার্ক হিস্টোরি, যদি ওয়ার্ক হিস্টোরি থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করবেন, যদি না থাকে তাহলে অ্যাড করার কোনো দরকার নেই। ইমেল, নাম্বার, ওয়েবসাইট এগুলো তো অ্যাকচুয়ালি আপনাদেরকে শেখানোর কিছু নেই, এগুলো তো আপনারা জানেন। সব কিছু ঠিকঠাক করে আপনারা প্রোফাইলটা সাজাবেন। এখন প্রজেক্ট আপলোড দিতে হয় কিভাবে? প্রজেক্ট আপলোড দেওয়ার জন্য আমাদেরকে আসতে হবে ক্রিয়েট নিউতে। যখন আমরা বিহান্সে শেয়ার ইওর ওয়ার্কে যাই, শেয়ার ইওর ওয়ার্কে যাওয়ার পর এখানে কি লেখা আসে? প্রজেক্ট। আর ড্রিবলে যখন আমরা ক্রিয়েট নিউতে যাই তখন আসে শর্ট। তার মানে জিনিস কিন্তু একই, ঠিক আছে? একটার নাম হইলো কি প্রজেক্ট, আর একটা নাম হইলো শর্ট। আমরা ড্রিবল শর্টে আসবো। শর্টে এসে ব্রাউজ, তাহলে ছবিগুলোকে আমাকে ব্রাউজ করতে হবে। ছবি কই আছে যে এখন?
করলাম সিলেক্ট কয়েকটা, ওপেন করি। আচ্ছা হইল, এটা ছবি আসলো। ছবি আসার পরে আমরা এখানে আলাদা আলাদা করে ওই যে বিহান্সে যেরকম টেক্সট দিতে পারতাম, ট্যাগ দিতে পারতাম, এরকম একটা একটা ছবি সিলেক্ট করে এখানেও আমরা আমাদের ট্যাগগুলো দিতে পারবো। আর হচ্ছে লেআউট বলতে বুঝেছে ছবিটা অ্যাকচুয়ালি কীভাবে থাকবে। যেমন এই ছবিটা সিলেক্ট করে যদি আমি বলি এটা বড় হবে, তাহলে এটা বড়ভাবে দেখা যাবে। যদি বলি যে কোন সাইজ থাকবে বা ছোট হবে, ছোটভাবে দেখা যাবে। যেভাবে আপনার ভালো লাগে ওইভাবে আপনি দিতে পারবেন। তারপর আপনি চাইলে ছবিটাকে উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, ঠিক আছে। মানে ওই ছবির উপরে বা ওই ছবির নিচে নেওয়া যাবে, কপি করা যাবে, ডিলিট করা যাবে। এখন সবগুলা করার পরে আমি যখন নিচে আসবো, দেখেন নিচে একটা অপশন আছে, একটা প্লাস আইকন বা ইনসার্ট ব্লক আছে, এখানে আমি ক্লিক করলাম। এবার এই যে আমি একটা ব্লক নিয়ে আসবো, কি টাইপের ব্লক আনবো, এটা কি ইমেজ হবে না ভিডিও হবে না কি হবে, আমি আনবো টেক্সট। টেক্সটে যদি আসি কি কোন ধরনের লেখা আনবো, শুধু হেডলাইন না হেডলাইনের সাথে কোনো কিছু লেখা থাকবে, এরকম একটা জিনিস আমরা নিয়ে আসি। আনার পরে এখানে লিখলাম যে টেক কন্টেন্টস। আচ্ছা, এন্টার ইওর টেক্সট হেয়ার। এখানে যে লিখবেন হচ্ছে প্রজেক্ট লেখাগুলো যদি সেন্টারে আনতে চাই, লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেন্টার অ্যালাইন। এই জিনিসটাকে একটু বোল্ড করব, ইটালিক করব। লেখার কালার আই গেস চেঞ্জ করা যায় না, এখানে দেখি তো লেখার কালার চেঞ্জ করার কোনো অপশন, লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করলেও আসে না, না লেখা চেঞ্জ করার অপশন তাহলে নাই। আচ্ছা, লিঙ্কড ইন, এখানে একটা স্পেস হবে। আর এখানে যদি লিঙ্ক কানেক্ট করতে হয়, লিঙ্ক কানেক্ট করবো কিভাবে, এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি লিঙ্ক পেস্ট করার অপশন আসে। লিঙ্কটা পেস্ট করে দিলে লিঙ্ক পেস্ট হয়ে যাবে। দেখাই, ডান। ও, এই পার্টটুকু লাগবে না, তাহলে আমার এভাবে বাকিগুলা কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা উপরের দিকে যাই, এখানে আমরা দিব একটা প্রজেক্টের নাম দিতে হবে এখানে, ঠিক আছে। যেরকম এখানে যেরকম প্রজেক্টের নাম দিয়েছি আমরা শেষের দিকে, এখানেও প্রজেক্টের নাম আপনি চাইলে শেষেও দিতে পারেন, শুরুতেও দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছা। অনেকে দেখবেন শেষে দেয়, আবার অনেকে দেখবেন যে প্রজেক্ট শুরু করার আগে নাম দেয়, ঠিক আছে। এরপর আমরা বলবো হলো কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। সো থাম্বনেল গত ক্লাসে আমরা বানাইছিলাম, ওইটাই যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের থাম্বনেলে। আচ্ছা, থাম্বনেল আসছে। এবার থাম্বনেলটাকে আপনি জুম ইন জুম আউট আপনার নিজের মতো করে করতে পারবেন। করে যদি বলেন ক্রপ অ্যান্ড সেভ, আমার থাম্বনেল সেভ হয়ে গেল। এরপর এখানে আমরা কিছু ট্যাগ দিব, হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্ট, ডিজাইন, টেক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ, ঠিক আছে। সর্বোচ্চ 20টা ট্যাগ এখানে দিতে পারবো। আর গত ক্লাসে বিহান্সে বলছিলাম না যে অ্যাটাচ ফাইল করা যায়, ড্রিবলেও করা যায়, বাট এটা হচ্ছে এই অপশনগুলো অ্যাক্সেস করতে হলে আমাদের প্রো ভার্সনটা লাগবে। সো প্রোটাতে আমরা হচ্ছে ফাইল অ্যাটাচ করতে পারবো আর পোস্ট শিডিউল করে রাখতে পারবো। আচ্ছা, এবার যদি আমি দিই পাবলিশ নাও, আমার ড্রিবলের শটটা
পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, ড্রিবলের শটটা আমার পাবলিশ হয়ে গেছে। কিন্তু এখন একটা প্রবলেম আছে, প্রবলেমটা হইলো আমি একটু যাই প্রোফাইলে, এটা মনে হয় ডিজাইনার অ্যাকাউন্টে, এটাতে সমস্যা হওয়ার কথা না। 315 131, হ্যাঁ এই অ্যাকাউন্টটা আগের, অনেক আগের, যার কারণে হচ্ছে এই ডিজাইনটা যে কেউ দেখতে পারবে। কিন্তু বর্তমানে নতুন যে অ্যাকাউন্টগুলো হয়, আপনি যদি এখানে প্রজেক্ট আপলোড করেন, অন্য কেউ আপনার এই ডিজাইনটা দেখতে পারবে না। তার কারণ হইল ড্রিবলে কাজ করার জন্য এখানে লাগে হচ্ছে ডিজাইনার অ্যাকাউন্ট লাগে, ঠিক আছে, ডিজাইনার অ্যাকাউন্ট নামে একটা জিনিস আছে। মানে এই ডিজাইনার অ্যাকাউন্টটা কিভাবে পাওয়া যায়? ডিজাইনার অ্যাকাউন্ট পাওয়া যায় দুইভাবে। একটা হচ্ছে ওদের এখানে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার পরে ওরা আপনার প্রোফাইলটা দেখবে, ওরা আপনার পোর্টফোলিও দেখবে যে আপনার ডিজাইন কোয়ালিটি কেমন, ডিজাইনের কন্টেন্ট কীরকম, আপনার হ্যাঁ ডিজাইন স্ট্রাকচার কীরকম, সব কিছু দেখে আপনার পোর্টফোলিওটা যদি তাদের কাছে ভালো লাগে তখন তারা আপনাকে ডিজাইনার অ্যাকাউন্ট দিবে, আর যদি ভালো না লাগে তাহলে দিবে না। এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে ইনভাইটেশন পাওয়া যায়, মানে হচ্ছে যে কথার কথা এটারে কাইন্ড অফ বলতে পারেন যে রেফারেন্স বলতে পারি আমরা, যে হয়তো ড্রিবলের পক্ষ থেকে আমার একটা রেফারেন্স আছে, আমি হয়তো একজনকে ড্রিবলে নিয়ে আসতে পারবো যে তুমি ড্রিবলে আসো, ড্রিবলে এসে তোমার পোর্টফোলিওটা সাজাও, এটাকে আমরা বলি ইনভাইটেশন, ঠিক আছে। এখন এই ইনভাইটেশন কই পাওয়া যায়? ইনভাইটেশন পাওয়ার জন্য আপনি যদি কিছু ফেসবুক গ্রুপে যান, দেখাই, ড্রিবল ইনভাইটেশন লিখে যদি সার্চ করেন, তারপরে দেখবেন যে এখানে ড্রিবলের জন্য আলাদা কিন্তু গ্রুপই আছে, ঠিক আছে, বিহান্সের জন্য আলাদা গ্রুপ আছে, ড্রিবলের জন্য আলাদা গ্রুপ আছে, এবং এই যে আই নিড এ ড্রিবল ইনভাইট, ঠিক আছে, আমি আমার কাজগুলো ড্রিবলে শেয়ার করতে চাই, আচ্ছা তার ড্রিবল হচ্ছে ইনভাইটেশন দরকার, তারপরে যে ড্রিবল ইনভাইটেশন দরকার। সেরকম দেখবেন তারা যেরকম পোস্ট করতেছে ইনভাইটেশন দরকার, আবার অনেকে পোস্ট করে যে আমার একটা ইনভাইটেশন আছে, যে কোনো একজনকে বা যে কোনো দুইজনকে নিতে পারবো, লাকি ইনবক্স করে, এরকম পোস্ট করে। সো এর ধরনের কিছু জিনিস দেখবেন যে ফেসবুকেও আছে, লিঙ্কডইনে খুব একটা আমি এটা দেখি নাই, ইনস্টাগ্রামেও খুব একটা দেখি নাই, ফেসবুকেই দেখছি। সো যদি এরকম দেখেন তাহলে আপনি তাদের কাছ থেকে ইনভাইটেশনটা নিয়ে তারপর আপনি আপনার প্রজেক্টগুলো আপলোড করতে পারবেন ওইখানে, তখন যে আপনার ডিজাইনগুলো দেখা যাবে। কিন্তু যদি আপনি এখনই প্রজেক্ট সাবমিট করেন তাহলে সেটা কিন্তু দেখা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না, এটা আই গেস ডিলিট করে দেওয়াটাই বেটার। তাহলে ডিলিট করব কিভাবে? ডিলিট করার জন্য আমাদেরকে আসতে হবে হলো এডিট প্রজেক্টে। এডিট প্রজেক্টে আসার পরে, আচ্ছা তার আগে বলেন ডিলিট করার আগে কারো কোনো প্রশ্ন আছে কিনা? অপশন আসবে, ডিজাইনার অ্যাকাউন্টের অপশন, মানে যেরকম ক্লিক করি এই জায়গাতে ডিজাইনারের অ্যাকাউন্ট করার জন্য একটা অপশন আসবে, ঠিক আছে। বাট যেহেতু এই অ্যাকাউন্টে আসে নাই, কারণ এটা তো অলরেডি ডিজাইনার অ্যাকাউন্ট, এজন্য এটাতে আসে নাই। বাট যে নতুন অ্যাকাউন্টগুলো হয় এখানে দেখবেন যে লেখা থাকে যে অ্যাপ্লাই ফর ডিজাইনার অ্যাকাউন্ট লেখা আসে, এখানে ক্লিক করলেই তারপর অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এটা গেল, এখানে আসবো, এখানে এসে প্রজেক্ট ডিলিট করে কেমনে ভুলে গেছি তো, আয় হায়, নিচে আসবো, নিচে এসে এই যে ডিলিট, ঠিক আছে। আর যদি আপনি এডিট করতে চান এডিট করতে পারবেন, ডিলিটে ক্লিক করলে। আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট দিস স্ক্রিনশট? আমি স্ক্রিনশট কেন ডিলিট করব? তো পুরো প্রজেক্টই ডিলিট করব। তাহলে প্রজেক্টে আসি, প্রজেক্টে এসে শর্ট ডিটেলস, আচ্ছা আরেক জিনিস, বিহান্সে যেরকম সার্ভিস অ্যাড করা যায়, ড্রিবলেও কিন্তু সার্ভিস অ্যাড করা যায়। হ্যাঁ, এই যে ক্রিয়েট সার্ভিস, ক্রিয়েট নিউ সার্ভিসে ক্লিক করে আপনি এখানে সার্ভিস অ্যাড করতে পারবেন, এবং সরাসরি মানে কি বলে পেমেন্ট আপনি ড্রিবল থেকে নিতে পারবেন। পেমেন্ট ড্রিবল থেকে মানে ফাইবার বা মার্কেট প্লেস যেরকম কাজ করে না, ওইরকমভাবে এই জিনিসটা কাজ করে আর কি। এখন আগে সহজ ছিল, এখন একটু হার্ড করে ফেলছে যদিও। আচ্ছা, ওইটা বড় কথা না, বড় কথা হলে আমি এটা এখন ডিলিট করতাম কেমনে? ডিলিট করা যায় না, চলে আসেন ফিডব্যাক, শেয়ার,
ইনফো, এডিট, বুস্ট, এডিটে আসবো, এডিট থেকে ধরে ডিলেট, এইটা ডিলেট, এইটাও ডিলেট, এটাও ডিলেট, এটাও ডিলেট। Will be lost if you navigate away from this one. Your changes will. আচ্ছা, আগে ডিলিট করা যায় তো। আচ্ছা, একটু ইয়ে করে দেখি। এখন হয়েছে। ডিলিট হয়ে গেল। আচ্ছা, তো ড্রিবলের থেকে বিহান্সটা অ্যাকচুয়ালি বেশি আপনাদের জন্য প্রেফারেবল, কারণ বিহান্সে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে বিহান্সে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট লাগবে বা কোনো ইনভাইটেশন লাগবে। বিহান্সে সরাসরি আপনারা কাজ করতে পারবেন। ড্রিবলে একটা পোর্টফোলিও সাইট, সো এটা জন্য আপনার সাথে পরিচয় করা দিলাম। বাট এমন না যে আমরা সবসময় বিহান্সে এই প্রজেক্ট আপলোড দিব, ড্রিবলে দিব না, এরকম আমি বলতেছি না। আপনারা খুঁজতে থাকবেন যে কখন কোথায় ইনভাইটেশন পান। যদি একটা পেয়ে যান তাহলে তো ভালো, আপনিও ড্রিবলে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? তো আপাতত ততদিন পর্যন্ত বিহান্সে ফোকাস করেন, বাট ড্রিবল যে একদমই ফোকাস করবেন না এরকম না, ড্রিবলেও ফোকাস করতে হবে। বিহান্সটা আগে একটু দাঁড় করান। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল হচ্ছে ড্রিবলের আশার বিষয়। কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, আপনাদেরকে এক্সামের রিকোয়ারমেন্ট আমি দিয়েছিলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, এগুলো রিকোয়ারমেন্ট দিয়েছি। কাজ শুরু করছেন? ব্রিফ দেই নাই। আমাকে আজকে রাতে মেসেজ দিবেন 9:30টায়, যে কোনো একজন দিয়ে বলবেন যে একটা ব্রিফ দেওয়ার কথা, আমি ব্রিফগুলো দিয়ে দিব। আচ্ছা, না সবাই ভাবে যে ও দিছে আমি দিতাম না। সব ইফাজ আপনি মেসেজ দিবেন আমারে, ঠিক আছে? ঠিক 9:30টায় আমারে মেসেজ দিবেন, ব্রিফ দিয়ে দিব। ব্রিফ কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপে দিব না, হ্যাঁ, ফেসবুক গ্রুপে আমি ব্রিফটা দিব। অনেক বড় লেখা তো, এত বড় লেখা তো মেসেঞ্জারে যাবে না। আচ্ছা, এটা গেল। এবার চলেন আমরা আজকে নতুন একটা সফটওয়্যার শিখি। এই সফটওয়্যারটা অনেক কঠিন, এত বেশি কঠিন যে আপনাদের মাথার তারটা সব ছিঁড়ে যাবে, ঠিক আছে? এবং হচ্ছে যে জীবনে কোনোদিনও এই ধরনের জিনিস আপনারা দেখেন নাই, মনে হয় যে এটা আজকে আবার কি দেখতেছি এসব, ঠিক আছে? কেন এই জগতে আসলাম, ঠিক আছে? চলেন আমরা শুরু করি। তার আগে বলি ইনডিজাইনে আসলে কি কাজ করে। মূলত ফটোশপে কাজ করি আমরা কি নিয়ে? রাস্টার নিয়ে বা ছবি নিয়ে। ইলাস্ট্রেটরে আমরা কাজ করি ভেক্টর নিয়ে। আর ইনডিজাইনে মূলত আমরা কাজ করি হচ্ছে ডকুমেন্ট নিয়ে, বড় বড় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে। যেমন হচ্ছে যে নিউজ পেপার, ম্যাগাজিন, ক্যাটালগ, বুক, বইয়ের যে ফরম্যাটিং, ঠিক আছে? একটা বইয়ের ভিতরে কীরকম ডিজাইন হবে, বড় বড় যে লেখা, বা কোথাও ধরেন 100টা পেজের একটা বই আছে, ঠিক আছে? এই 100টা পেজের বইয়ের ভিতরে লেখাগুলোকে সাজাইতে হবে। তাহলে এই জিনিস যদি আমি ইলাস্ট্রেটরে 100টা আর্টবোর্ড নেই, পরে ইলাস্ট্রেটরেও খুঁজে পাওয়া যাবে না, আপনারাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? তো এই জন্য বড় বড় ডকুমেন্টগুলো হ্যান্ডেল করার জন্য আমরা মূলত যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন। এখন আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে 2022 যদিও পুরানো হয়ে গেছে, এখন 26 সাল, যেহেতু 26 সালের লেটেস্ট ভার্সনটা চলে আসছে। যদি আপনার পিসি সাপোর্ট করে 26 ইউজ করবেন, যদি দেখেন যে ভালো চলতেছে না 20 ইউজ করবেন, 22 ইউজ করবেন। আপনার পিসিতে যেটা কমফোর্টেবল বা আপনার পিসি যেটা নিতে পারবে ওইটা ইউজ করবেন। এবার আসি এই ইনডিজাইন ব্যবহার করার আগে, এই ইনডিজাইনে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করি এই সেম কাজটা আরেকটা জিনিস দিয়ে করা যায়। এটার নাম হলো মাইক্রোসফটের একটা টুল, এটা হলো মাইক্রোসফট পাবলিশার। নাম শুনছেন?
মাইক্রোসফট পাবলিশার। এই পাবলিশার দিয়ে ইনডিজাইনের যে কাজগুলা এগুলা পাবলিশার দিয়েও করা যায়, বাট ইনডিজাইনে কাজগুলো করা তুলনামূলক ইজি পাবলিশারের থেকে। ঠিক আছে, চলেন আমরা ইনডিজাইনে যাই। আমি এখানে ইউজ করতেছি ইনডিজাইন 2022। আপনারা আপনাদের পিসির কনফিগার অনুযায়ী যেটা প্রেফারেবল ওইটা ইউজ করবেন। অ্যাজ ইউজুয়াল শুরুতে আমি বলছিলাম ইনডিজাইন অনেক কঠিন একটা সফটওয়্যার, এটা মজা করছে, আসলে এত কঠিন সফটওয়্যার না, একটা সুন্দর সফটওয়্যার। বাট হ্যাঁ, ইনডিজাইন অনেকের কাছে কঠিন লাগে, এটা সত্য। ঠিক আছে, ইনডিজাইন অনেকের কাছে কঠিন লাগে। এখন কথা হচ্ছে এই ইনডিজাইনটা যে কঠিন লাগে এটা কেন লাগে, কিছু কোর বিষয় আছে। এই বিষয়গুলো আমি সবসময় আপনাদেরকে বলি না যে হচ্ছে বেসিক জিনিস জানা, রিসার্চ করা, অ্যানালাইসিস করা, ওইগুলা না করার কারণে ইনডিজাইন সফটওয়্যারটা কঠিন লাগে। এবং তুলনামূলক আমি যদি একটু ফাইবারে যে দেখাই আপনাদেরকে, Adobe Illustrator কি করছে, will work in SVG, manual vector, Illustrator work না, এটা না। এখানে আমি সার্চ করব হইল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। ব্র্যান্ড আইডেন্টিটির জন্য এই পুরা কাজটা আমরা হচ্ছে যেহেতু লোগোর কিছু বিষয়াদি দিয়ে কাজ করতে হয়, আমরা সাধারণত এগুলা ইলাস্ট্রেটরে করি। তাহলে ইলাস্ট্রেটরে করলে এটার কয়টা রেজাল্ট পাওয়া গেল, 14,000। আচ্ছা, এবার আমি যদি এখানে লিখি যে ব্র্যান্ড আইডেন্টিটির জায়গায় বুক ফরম্যাটিং, আচ্ছা আমি হয়তো নিশ করে সার্চ করি নাই, বুক ফরম্যাটিং ডিজাইন না লিখে বুক ইন্টেরিয়র লিখতে হবে। ইন্টেরিয়র, ঠিক আছে, এটা আবার বাসা বাড়ির ইন্টেরিয়র না, এই ইন্টেরিয়র হচ্ছে বইয়ের ইন্টেরিয়র। তাহলে এখানে আমার নিশ চলে আসছে 1700। তাহলে কোথায় 14,000 আর কোথায় 1700? এখন ব্যাপারটা হলো ইনডিজাইনের কাজ কিন্তু আছে মার্কেটে, এবং তুলনামূলক আমাদের নিশ অনুযায়ী যে কম্পিটিশনটাও কম, সবই ঠিক আছে। তো তারপরও পোলাপান এখানে কাজ করেন। এবং আপনারা তো করবেন, এই যে পার্ট 1 শেষে যখন নেক্সট ফেজে যাবেন, নেক্সট পার্টে যাবেন, তখন দেখবেন যে মার্কেট প্লেসের ক্লাসগুলোতে যখন আমরা অ্যাকাউন্ট করব ফাইবারে বা আপওয়ার্কে, তখন অনেকেই হয়তো ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো নিয়ে কাজ করবে, বাট ইনডিজাইন নিয়ে কাজ করবে এরকম খুব কম মানুষ আছে। আমার কথা মিলাই নিয়েন আপনারা, ঠিক আছে? মার্কেট প্লেসের ক্লাসগুলোতে যদি আপনাদের কারো মনে থাকে যে আমি বলছিলাম এই কথা, এটা আপনারা মিলাই নিয়েন যে ওই ক্লাসগুলোতে তারা ইনডিজাইন খুব একটা চুজ করে না, কারণ তাদের কাছে ইনডিজাইনটা কঠিন লাগে। ঠিক আছে, বাট কেন কঠিন লাগে এটা আমরা একটু পরে বলবো। ইনডিজাইনে আসলাম। ইনডিজাইনে আসার পরে আজকে আমরা ডিজাইন করবো একটা ম্যাগাজিন। ঠিক আছে, ম্যাগাজিন তো আমরা চিনি, একটা ম্যাগাজিন ডিজাইন করব। এখন এই জিনিসের সাথে তো আমরা পরিচিত না, এই ইন্টারফেসের সাথে পরিচিত। আচ্ছা, ক্রিয়েট নিউতে ক্লিক করব। এই জিনিস কি আমরা চিনি না? চিনি। আমি ডিজাইন করব হইল ইঞ্চিতে, সাইজ নিব হইল A4 সাইজ, A4 সাইজ নিলাম। পেজ, ম্যাগাজিনে কয়টা পেজ হবে? দেখেন আমি বললাম যে 6টা পেজ হবে। এখানে একটা অপশন আছে ফেসিং পেজ। ঠিক আছে, যখন কারোর সাথে কারো ঝগড়া লাগে বা কথাবার্তা হয়, তখন আমরা একটা কথা কিন্তু ব্যবহার করি যে ফেস টু ফেস এসে কথা বলো, সামনাসামনি কথা বলো। তাহলে সিমিলারভাবে ফেসিং পেজ বলতে বোঝায় কোন একটা বইয়ের, একটা বই মনে করেন এটা একটা বইয়ের এই পেজ এবং এই পেজ, এটা একটার ফেসিং পেজ, কারণ একটার মুখোমুখি আছে। কিন্তু এই পেজ কি কোনো ফেসিং পেজ? এই পেজটা, অথবা একদম লাস্টের পেজটা কি কোনো ফেসিং পেজ? না।
তাহলে ফেসিং পেজ কি বাইরে হয় না সবার শুরুতে হয়? ফেসিং পেজ হয় ভিতরে হয়। গুড। প্রাইমারি টেক্সট ফ্রেম, এটার মানে হলো যখন আমি ইনডিজাইনে কোনো একটা লেআউট বা কোনো একটা ডকুমেন্ট নিব, ওই ডকুমেন্টের সাথে বা আর্টবোর্ড, আপনাদের বোঝার সুবিধার্থে আর্টবোর্ড যখন আমরা নিব, আর্টবোর্ডের সাথে অটোমেটিক্যালি লেখার জন্য বক্স আসবে, টেক্সট বক্স আসবে। আর যদি এটা আমি না দিই তাহলে আমাকে ম্যানুয়ালি টেক্সট বক্স নিয়ে বা টাইপ টুল নিয়ে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, কলাম, কলাম মানে হচ্ছে এই যে একটা পেজ নিব, একটা পেজে কয়টা কলাম থাকবে, কয়টা রো থাকবে, এগুলো আমরা হিসাব করতে পারি। মার্জিন, ইলাস্ট্রেটরে, ফটোশপে কোথাও মার্জিন জিনিসটা ছিল? মার্জিন ছিল না, কিন্তু মার্জিন নামে এরকম কোনো অপশন ছিল? মার্জিন নামে অপশন ছিল না। আমরা কি করতাম? ম্যানুয়ালি মার্জিন দিতাম না, অফসেট পাথ করে ম্যানুয়ালি মার্জিন দিতাম। বাট এখানে ম্যানুয়ালি দিতে হয় না, এখানে ইজিলি আমরা মার্জিনটা দিতে পারবো। আচ্ছা, পি আসছে কেন? কারণ এখানে পাই কাজ দেওয়া, এখানে যদি আমরা ইঞ্চি সিলেক্ট করি আমার ইঞ্চি চলে আসবে। ঠিক আছে, সো আমি ধরেন ব্লিড মার্জিন দিলাম 0.375 ইঞ্চি। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা টপ, বটম, ইনসাইড, আউটসাইড, খেয়াল করছেন? কিন্তু যে আমি ফেসিং পেজটা অফ করে দিচ্ছি, এখন কি আর ইনসাইড আউটসাইড লেখা? এখন লেফট রাইট লেখা। তাহলে কাহিনী কি? কাহিনী হইল ফেসিং পেজ যখন থাকবে, একটু বুঝেন ভালো করে, একটা পেজ যখন এরকম ফেসিং পেজ থাকে, আচ্ছা এই যে পেজগুলো যে একটার একটার সাথে লেগে আছে, অবশ্যই এটা স্টেপলার করা হয়েছে অথবা বাধাই করা হয়েছে, তাই না? কিছু না কিছু করা হয়েছে যার কারণে তারা লেগে আছে। এখন এই যে পেজগুলো লেগে থাকলো, লেগে থাকার কারণে এই যে মাঝখানে দেখেন একটা ভাঁজ পড়ছে না? এখন মাঝখানে ভাঁজ পড়ার কারণে এই ভিতরে আমি যদি একদম কোণা থেকে লেখা শুরু করতাম, এই ভাঁজের কারণে কি দেখা যাইতো? দেখা যাইতো না। তো যেহেতু এই পেজ মানে এক একটা ফেসিং পেজ, এই ফেসিং পেজের জন্য আমার ভিতরের যে মার্জিনটা, এই ভিতরের মার্জিনটা বড় রাখতে হয়। আবার এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হইলো এইটা, এই পেজটা হইলো আপনাদের ডান পাশ, তাই না? এটা আপনাদের ডান পাশ না, এটা আপনাদের বাম পাশ, এটা আপনাদের ডান পাশ। সো দেখেন এইটার ইনসাইড কিন্তু বামে, আবার এটার ইনসাইড ডানে, খেয়াল করছেন? তার মানে এখন আপনি যদি এখানে এই পেটা আমি অফ করে দিই, ফেসিং পেজটা অফ করে দিই, আমি যদি বলি যে না আমার বাম দিক থেকে বেশি হবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে যে কোনটার বাম দিক থেকে, এই পেজের বাম দিক না এই পেজের বাম দিক, কারণ এটার বাম দিক আলাদা, এটার বাম দিকটা আলাদা, রাইট? সো এই প্রবলেম থেকে আমরা বের হওয়ার জন্য যখন আমরা ফেসিং পেজ নিয়ে কাজ করি, তখন মূলত আমরা বলি ইনসাইড আউটসাইড। ইনসাইড মানে যে জায়গাটা বইয়ের বাধাই হয় বা বাধাই করা থাকে ওটা ইনসাইড, আর আউটসাইড মানে তো বাইরের জায়গাটা থাকে। ওকে, ব্লিড চিনাইতে হবে আপনাদেরকে? চিনাইতে হবে না, তাহলে অনেক কঠিন না এগুলা। আচ্ছা, এরপরে আসে হইলো স্লাগ। স্লাগ জিনিসটা কি? স্লাগ হইলো একটা বই যখন কাজ করা হয় বা একটা বই যখন ফরম্যাটিং করা হয়, একটা বইয়ের পিছনে কিন্তু অনেকজন মানুষ থাকে, লেখক, প্রকাশক, অনুবাদক, খেয়াল করছেন কখনো? আচ্ছা, মানে একটা বই অনেকজন মানুষের হাত বদল হয়ে তারপরে হয়। এখন মনে করেন আশরাফ একটা বই লিখলো, ঠিক আছে? এখন বই লেখার পরে সেটা তো তারা প্রুফ রিডিং এ পাঠাইতে হবে যে বইটা আমি লিখলাম, বইয়ে কোনো ভুল আছে কিনা, কারণ নিজের ভুল তো এত, আমি যেহেতু লেখক আমার তো একটা ভাব আছে, তাই না? আমি কেন প্রুফ রিডিং করবো? আমি আরেকজনকে দিয়ে প্রুফ রিডিং করাইলাম। এখন প্রুফ রিডিং করানোর সময় যাকে দিয়ে আমি প্রুফ রিডিং করাবো, প্রুফ রিডার, সে হয়তো প্রথম পেজ থেকে পড়া শুরু করলো, প্রথম পেজে কোনো ভুল পায় নাই, দ্বিতীয় পেজে কোনো ভুল পায় নাই, 3 নাম্বার পেজের প্রথমে যায় সে একটা বানান ভুল পাইছে, হয়তো কোনো একটা বানানে চন্দ্রবিন্দু দেওয়া হয় নাই অথবা কোনো একটা বানান মিস্টেক হয়েছে, সে আশরাফকে ফোন করলো, ভাই এখানে এই বানানটা ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক করলাম। তারপরে ওই 3 নাম্বার পেজের লাস্টের কলামে যে আবার আর একটা ভুল পাইছে, আবার আশরাফকে ফোন করছে, ভাই আবার ভুল পাইছি, ঠিক আছে, আশরাফ ঠিক করলো। এরকম পেজ কিন্তু এখন 100 বইয়ের 100 পেজের একটা বই লিখছে আশরাফ, তাহলে এখন চলতেছে মাত্র 3 নাম্বার পেজ। তাহলে এই কাজ করতে হলে আশরাফে কতবার ফোন দিতে হবে? আর এটা কি খুব তাহলে মজার কাজ হবে? এটা একটা প্যারার কাজ হবে। এই জন্য আমরা কি করি, আমরা একটা স্লাগ এরিয়া নিই। স্লাগ এরিয়াটা কি? আমি যে ডকুমেন্ট সাইজ নিব, এই ডকুমেন্ট সাইজ থেকে এক্সট্রা একটা সাইজ হইতে পারে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 2 ইঞ্চির একটা সাইজ, এই জায়গাতে মূলত আমার ইনস্ট্রাকশনগুলো লেখা থাকবে যে ঠিক আছে এই বইটা প্রথমে আমি প্রুফ রিডিং করলাম, করার পরে কোন পেজে কি করতে হবে, এই পেজের কাজ কি, ওই পেজের কাজ কি, প্রতিটা পেজের সাথে এরকম একটা স্লাগ থাকে।
ওই স্ল্যাগ অনুযায়ী এখন আমার এই বইয়ের কাজ শেষ, আমার যতটুকু দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করছি। এখন আমার হাত পড়ে এই বইটা এখন যার কাছে যাবে সেই স্ল্যাগগুলো দেখবে যে আচ্ছা আমার কাছে আসলো, আমার এখন কি কি কাজ আছে প্রতিটা পেজ অনুযায়ী, সে দেখে কাজগুলা করে ফেলবে। এই জন্য মূলত আমরা স্ল্যাগটা ইউজ করি। সো আমাদের যে কাজ, আমাদের কাজে মূলত স্ল্যাগটা প্রয়োজন নেই, আমাদের কাজে লাগে মার্জিনটা লাগে আর ব্লিডটা লাগে। এবার আমি বলবো হলো ক্রিয়েট। আচ্ছা তার আগে বলেন এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? খুব বেশি কঠিন লাগছে না? ক্রিয়েটে ক্লিক করলাম, আমার ডকুমেন্ট আসলো। এখন এই যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেস আপনাদের শুরুতে এরকম আসবে না, আপনাদের একটু ডিফারেন্ট ভাবে আসবে। আপনাদের হয়তো শুরুতে এই কন্ট্রোল প্যানেল ট্যানেল এগুলা থাকবে না, এবং ইনডিজাইনে দেখবেন যে একটু উইয়ার্ডও লাগতেছে, আবার কিছু পরিচিত জিনিস লাগতেছে, ঠিক আছে? ইলাস্ট্রেটরের মতো এতটা জিনিস কঠিন মনে হচ্ছে না এত। এখন দেখেন এখানে কিছু জিনিস আপনাদের থাকবে না, ঠিক আছে? তাহলে ধরেন আমি ক্যারেক্টার সরায় দিলাম, প্যারাগ্রাফ সরায় দিলাম, স্ট্রোক এগুলো আমি সরায় ফেলি, অ্যালাইন প্যানেল এগুলো আমি সরায় ফেলি, স্টাইল আমি সরায় দিই, পেজ লাগবে না, লেয়ার লাগবে না, গেল। এটারে এরকম করে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল প্যানেল অফ করে দিলাম। আই গেস আপনাদের প্রথমে এরকম থাকবে, রাইট? তাহলে এরকম যখন থাকবে আমার আগে ইন্টারফেসটা সাজাইতে হবে, তাহলে আমি ইন্টারফেসটা সাজাইলাম। এটা সিঙ্গেল কলামে ছিল, ডাবল কলামে রাখলাম। আমার কন্ট্রোল প্যানেল না আসলে আমরা কোত্থেকে আনবো? উইন্ডো থেকে আমি কন্ট্রোল প্যানেল নিয়ে আসলাম, ভালো কথা। এখন কাজ করার জন্য আমার লাগবে হইল, যেহেতু আমার লেখালেখি করতে হবে, আচ্ছা লেখালেখি হিসাবে পরে আসি। তার আগে বলেন এই টুল নতুন করে চেনাইতে হবে, এটা নতুন করে চেনাইতে হবে। আচ্ছা তাহলে তো এটা দেখানো লাগবে আপনাদেরকে, তাই না? টাইপ টুল, টাইপ অন এ পাথ, এটাও লাগবে না। তারপরে হইল যে এখানে যে টুলটা আছে এই যে রেক্টেঙ্গেল, ইলিপস, আচ্ছা এটাও দেখাইতে হবে না। তাহলে পেন টুল তো দেখাইতে হবে আপনাদেরকে। আচ্ছা পেন্সিল টুল এগুলোও লাগবে না, হ্যান্ড টুল, জুম টুল, আইড্রপার টুল। আচ্ছা তারপরে হচ্ছে যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুলও লাগবে না। তাহলে এখান থেকে এতক্ষণ পর্যন্ত যা দেখালাম এগুলা আমরা কি জানি না? জানি না। তাহলে কি ইনডিজাইন কঠিন না সহজ? সহজ। আচ্ছা এখন আসি, এটা কি কালার, এটা কি কালার, এগুলা কি বুঝাইতে হবে? আচ্ছা গেল, কিছুই বুঝাইতে হবে না, সব কিন্তু পারেন আপনারা। আমি একটা শেপ নিলাম, কালার অ্যাপ্লাই করলাম, কালার অ্যাপ্লাই করে এই যে জুম ইন জুম আউট ডানে বামে কেমনে নিব এটা তো দেখাইতে হবে, এটাও দেখাইতে হবে না। আচ্ছা ঠিক আছে। ইলাস্ট্রেটরের যা শর্টকাট এখানে ওইরকম শর্টকাট না, বাট এই যে জুম ইন জুম আউট করা, ডানে বামে না উপরে নিচে না, এগুলো ইলাস্ট্রেটর ফটোশপের মতোই, ঠিক আছে? এখন ধরেন আমি এখানে শেপ আছে আমার একটা, অল্টার ধরে কপি করলাম, অল্টার ধরে কপি করলাম, অল্টার ধরে কপি করলাম। তাহলে স্যার কন্ট্রোল ডি দিলে কপি হবে না? কন্ট্রোল ডি না, কন্ট্রোল ডি দিলে এখানে কপি হবে না, এখানে আবার কন্ট্রোল ডি দিলে অন্য কাহিনী হয়, ঠিক আছে? তো কি কাহিনী হয় এটা আমরা একটু পরে বুঝবো। এখন আসি, আমি এই যে 3টা 4টা শেপ নিলাম, আমি চাচ্ছি শেপগুলো অ্যালাইন হবে। তাহলে অ্যালাইন কিভাবে করব? একটা একটা ধরে এভাবে চোখের আন্দাজে এভাবে করব না। তাহলে অ্যালাইন আছে আমার এখানে, তাহলে অ্যালাইন কোত্থেকে আনতে হবে? কথা বলে না, উইন্ডো থেকে আনতে হবে। এবার উইন্ডোতে এসে কেউ যদি অ্যালাইন খুঁজে বের করতে পারে আমি তারে আজকে আইসক্রিম খাওয়াবো। এটা তো হচ্ছে কন্ট্রোল। এখন ধরেন যে কারো কন্ট্রোলও নাই, স্যার আমার অ্যালাইন আয় না, তাহলে এখন অ্যালাইন প্যানেল কেমনে আনতাম? খোঁজেন তো কোথায় আছে? ওই কোণাতে ছিল, কিন্তু এই কোণাটাও তো সরাই দিছি, তাহলে এখন তো নাই। তাহলে এখন কিভাবে নিয়ে আসবো? কন্ট্রোল দিলে আবার আসবে না, কন্ট্রোল দিলে তো আমার কন্ট্রোল প্যানেল আসতেছে, কন্ট্রোল দিলে আমার কন্ট্রোল প্যানেল আসতেছে, কিন্তু আমি কন্ট্রোল প্যানেল তো আমার লাগবে না, আমার লাগবে কি? অ্যালাইন প্যানেল। তাহলে এই অ্যালাইন প্যানেল আনতাম কিলা? আচ্ছা এবার একটু দেখেন,
এটা স্টাইলে নাই, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন। মনে করেন আপনি রান্না করবেন, গত ক্লাসে আমরা তার আগে ক্লাসে রান্না করা শিখছি না? আচ্ছা, যে আপনি রান্না পারেন না দেখে আপনার গ্যাপ কাটে সমস্যা, রান্না বান্না শেখানো হবে। তো আমরা যখন রান্না করছিলাম মুরগির মাংস রান্না করার জন্য যে মশলা লাগে, মশলা কি আপনি আপনার বেডরুমের আলমারিতে রাখেন? আচ্ছা, আপনি যখন বাইরে যান আপনার যে জামাটা, ওই জামাটা কি রান্নাঘরের শেলফে রাখেন? যেটা যেই জিনিস যেখানে থাকে ওইখানে রাখেন, প্রয়োজন মতো সেখান থেকে আপনি নেন, ঠিক আছে? আচ্ছা, এখন উইন্ডোতে আমি আসলাম। আচ্ছা বলেন তো, এগুলা কি এক একটা অবজেক্ট না? এখন এই অবজেক্টগুলোকে কি করতে হবে? সাজাইতে হবে। আচ্ছা, তাহলে অবজেক্টকে নিয়ে আমার কাজ করা দরকার। তাহলে অবজেক্টকে নিয়ে যখন আমি কাজ করব, তাহলে উইন্ডো থেকে আমি যদি অ্যালাইন পাইতেছি না, আমার আসতে হবে অবজেক্ট এন্ড লেআউট। এখানে আমার অ্যালাইন আছে, বুঝছি? আচ্ছা, তাহলে অ্যালাইন আমি রাখলাম। তাহলে এই জিনিস যদি বুঝতে পারেন, তাহলে এখন তাওসিফ বলবে যে আমার লেখালেখি করার জন্য টাইপ টুল দরকার। আমি টাইপ টুল দিয়ে কিছু একটা লিখলাম, ঠিক আছে? কিছু একটা লিখলাম আমি টাইপ টুল দিয়ে। তাহলে এখন এই যে লেখা বড় করার জন্য, ছোট করার জন্য কি লাগবে? ক্যারেক্টার, প্যারাগ্রাফ, এগুলো লাগবে। তাহলে তাওসিফ বলো তো এগুলা কোত্থেকে আনবো? প্রপার্টিজে। তাহলে প্রপার্টিজ কোথায়? এই যে প্রপার্টিজে আসলাম, কিন্তু এটা তো প্রপার্টিজ প্যানেল আসছে। কোথায় আসতে হবে? টাইপে। টাইপে গেলে আমার ক্যারেক্টার আসলো। আচ্ছা, ক্যারেক্টার প্যানেল আমি নিয়ে আসলাম। তাহলে প্যারাগ্রাফও কোত্থেকে আনবো? টাইপ থেকে প্যারাগ্রাফ। পাওয়া গেছে? আচ্ছা, গেল। এবার আসি, এটা এখানে রাখি। এই যে কেমনে রাখতেছি এটা দেখুন লাগবে। আচ্ছা, যখন টাইপ টুল দিয়ে দেখেন, ইলাস্ট্রেটরে যেরকম টাইপ টুলের আন্ডারে অনেকগুলা টুল ছিল, ফটোশপে টাইপ টুলের আন্ডারে অনেকগুলা টুল ছিল, ইনডিজাইনে টাইপ টুলের ভিতরে এতগুলা টুলস নাই। ইনডিজাইনে টুলস অল্প, কারণ এখানে কাজও অল্প। ইনডিজাইনে যখন আপনি কোনো কিছু লিখতে যাবেন, দেখেন তো লেখার কোনো অপশন আসতেছে? আসতেছে না, আসবেও না। ইনডিজাইনে লেখালেখি করার জন্য আপনার লাগবে একটা ডিব্বা বা বক্স। এই বক্সটাকে আমরা বলি টেক্সট বক্স, ঠিক আছে? তাহলে এই যে টাইপ টুল নিয়ে আমরা একটা সুন্দর একটা ডিব্বা আঁকলাম। এই ডিব্বার ভিতরে আমি দিলাম ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। হয়েছে লেখা? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি, এবার বলি আপনাদেরকে, স্যার তাহলে সবই তো সহজ, তাহলে আপনি বললেন কঠিন। কোথায় কঠিনটা? কঠিনটা এখন দেখাচ্ছে। কঠিনটা হলো ইলাস্ট্রেটরে আমরা কিছু জিনিস অন্যভাবে দেখে অভ্যস্ত। যেমন আমি ক্যারেক্টার প্যানেল যদি নিয়ে আসি, এখানে ক্যারেক্টার প্যানেলে দেখেন, এই যে এটা দিলে কি হয়? লেখা বড় হয়। এটা দিলে কি হয়? লেখার লাইনগুলো উপরে নিচে হয়। এটা দিলে হচ্ছে লেখার ভিতরের স্পেসগুলো বেড়ে যায়। আচ্ছা, কিন্তু যখন আমরা আমি যখন অ্যালাইনে আসতেছি, অ্যালাইন হয়ে গেল 5 6 7, অ্যালাইনে আসলাম। অ্যালাইনে এসে এখানে দেখেন আইকন আছে, রাইট? বাট ইনডিজাইনে, স্যার ইনডিজাইনেও তো অ্যালাইনে আইকন আছে। হ্যাঁ, আইকন আছে, বাট নেক্সট ক্লাসে আমরা কিছু জিনিস দেখবো। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য কিছু জিনিস দেখাই আমি। এখানে একটা লেখা দিলাম, এইখানে অ্যালাইনে এসে এখানে কি আইকন আছে না লেখা আছে? এখানে লেখা। এখন আপনারা সারা জীবন অভ্যস্ত হলো আইকন দেখে, কোন আইকন কি, কিন্তু কোন আইকনের যে কি নাম, কোন আইকনের কি কাজ, এটা আমি একদম প্রথম দিন বলছিলাম যে কোন আইকন দেখতে কি রকম, কোন আইকনের কি নাম, কি কাজ, এগুলো আমাদের জানতে হবে। তা না হলে কি হবে? এই যে ইনডিজাইনে আসার পরে যেহেতু আমি ওইগুলার নাম জানি না, ওইগুলার কাজ জানি না, না জানার কারণে আমার কাছে এই যে এটা কঠিন লাগে, আমি তাহলে ইনডিজাইনে কাজ করব না। বুঝতে পারছেন এখন ঝামেলাটা কই হয়? মূলত এই নামগুলা না জানার কারণে। এরকম আরো আছে, নেক্সট ক্লাসে দেখবো আমরা। তো যাই হোক, এবার আরেকটা সমস্যা আছে কিন্তু এখানে। সমস্যা হলো আমার লেয়ার লাগবে। তাহলে আমি লেয়ার নিয়ে আসি, আমি লেয়ার নিয়ে আসবো। লেয়ার আনলাম, লেয়ারকে আমি এখানে রাখি। আমার পেজ লাগবে, পেজ নিয়ে আসলাম, পেজকে আমি এখানে রাখি। এখন দেখেন,
ডকুমেন্ট শুরু করার সময় আমরা পেজ নিছিলাম কয়টা? এখানে পেজ কয়টা? একটা। তাহলে বাকি পেজ কই গেল? পাশে আছে? পাশে নাই। বাকি পেজগুলো যদি আপনি জুম আউট করেন দেখবেন যে এগুলা নিচে আছে, দেখছেন? এখন দেখেন জুম আউট যদি করি, এখানে দেখেন প্রতিটা পেজের পাশে সাদা একটা এরিয়া আছে, খেয়াল করছি? এই সাদা এরিয়াটার নাম হলো স্প্রেড। সাদা এরিয়ার নাম কি? স্প্রেড। ইলাস্ট্রেটরে আমরা বলি হইল আর্টবোর্ড, ফটোশপে বলি ক্যানভাস, এরপরে ক্যাপকাটে বলি প্রজেক্ট, আর ইনডিজাইনে বলি পেজ। বুঝতে পারছেন? ইনডিজাইন আমরা কি বলি? পেজ বলি, যেহেতু এখানে পেজ নিয়ে কাজকর্মগুলো বেশি হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন আমার এখানে কয়টা পেজ আছে? 2 4 6টা। তাহলে আমার পেজ আরো লাগবে, তাহলে আমি কি করব? পেজ অপশনে এসে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, আমার ওই যে দেখেন পেজগুলা বেড়ে যাচ্ছে। এরকম হইতে পারে না যে আমার এই যে 2 নাম্বার পেজের পরে আমার আরো কয়েকটা পেজ অ্যাড করা দরকার, তাহলে 2 নাম্বার পেজ সিলেক্ট করে আমি অ্যাড করব। দেখেন আমার 2 এর পর থেকে কিন্তু অ্যাড হচ্ছে। আর যদি আপনি লাস্টেরটা এসে সিলেক্ট করেন তাহলে লাস্ট থেকে অ্যাড হবে। ঠিক আছে? আমার এতগুলা লাগবে না, সবগুলাকে একসাথে ধরে ডিলিট করে দেই। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছি সবাই? বেশি কঠিন লাগছে? আচ্ছা, তাহলে এবার আমরা আজকে ম্যাগাজিন ডিজাইন করব। ম্যাগাজিন ডিজাইন করার আগে আমরা একটু বুঝি যে ম্যাগাজিনগুলো কিরকম হয়। হ্যাঁ, ম্যাগাজিন ডিজাইন একটু ভালো করে যদি লক্ষ্য করেন, এখানে ম্যাগাজিনে আর কোনটা ম্যাগাজিনে খুব বেশি একটা এলিমেন্ট থাকে না। হ্যাঁ, যেমন দেখেন ছবি, লেখা, টেক্সট, ছবি, লেখা, টেক্সট, এর বাইরে কিন্তু ম্যাগাজিনে খুব বেশি কিছু একটা থাকে না। কারণ ম্যাগাজিন জিনিসটা এরকম, এখানে কিন্তু দেখেন কোথাও কোনো ম্যাগাজিন আমি যেটাই সিলেক্ট করি না কেন, সাপোজ হচ্ছে যে আমি এটা সিলেক্ট করি, এখানে আসেন দেখেন এখানে কিন্তু ওই যে খুব বেশি যে আমার কি বলে এটাকে শেপ, গ্রেডিয়েন্ট, কালার এরকম কিছু আছে, এরকম কিছু এখানে নাই। সিম্পল, মিনিমাল, এখানেও সিম্পল, মিনিমাল। আচ্ছা, তাহলে ম্যাগাজিনগুলো হয় মূলত সিম্পল, মিনিমাল এরকম টাইপেরই হয়। ঠিক আছে? আমরা যদি কাজ করি অনেক কিছু নিয়ে ম্যাগাজিন হইতে পারে, যেমন এখানে আছে হইলো কি নিয়ে? ফ্যাশন নিয়ে ম্যাগাজিন আছে। এরপরে হচ্ছে দেখবেন যে এই যে সোফা নিয়ে ম্যাগাজিন আছে, কুকিং ম্যাগাজিন আছে। ঠিক আছে? আমরা যদি দেখি আজকে কি নিয়ে ম্যাগাজিন করব, আমরা ফ্যাশন ম্যাগাজিন করি। আনস্প্ল্যাশে আসি, ইনডিজাইনে আসবো। ইনডিজাইনে আসার পরে এখানে ছবি কি করতে হবে? প্লেস করতে হবে। তাহলে ইলাস্ট্রেটরে ছবি প্লেস করতাম, শর্টকাট একরকম, ইনডিজাইনে আর এক রকম। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, ধরেন এই একটা শেপ, এই শেপকে আমার কি করতে হবে? লক করতে হবে। তাহলে লক করার শর্টকাট কি ছিল ইলাস্ট্রেটরে? Ctrl+2। কিন্তু এখানে যদি আপনি আসেন অবজেক্ট, অবজেক্ট থেকে লক, এটার শর্টকাট Ctrl+L। তাইলে এখন প্রতিটা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা শর্টকাট আমাদের জানা থাকা লাগবে। এটা কেন? হ্যাঁ, এটার সলিউশন আছে, এটার সলিউশন আছে, বাট এই সলিউশনে যাওয়ার আগে যদি আপনি এরকম হয় যে আপনি তো সবসময় আপনার পিসিতেই কাজ করবেন, ব্যাপারটা তো এরকম না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, কখন আমার বাসায় কাজ করতে হয়, কখন অফিসে কাজ করতে হয়, আবার যখন হচ্ছে কথার কথা আউট অফ সাইড থাকি, বাসার বাইরে থাকি, তখন আবার আরেক ওয়ার্ক স্পেসে কাজ করতে হয়। আমি তো জানি না যে আমি যেই পিসিতে বসছি এই পিসির ওয়ার্ক স্পেসটা কেমন। এখন আমি এখানে Ctrl+2 দিতেছি, লক হচ্ছে না, তার মানে আমাকে বুঝতে হবে এখানে আমার বাসার যেরকম সেটিংস, এই সেটিংসটা এখানে নেই, এখানে অন্যরকম একটা সেটিংস দেওয়া। তাহলে ওই সেটিংসটা তো আমাকে বুঝতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? এজন্য ইনডিজাইনের যে ডিফল্ট ফরম্যাট, এই ডিফল্ট ফরম্যাটটা আগে আপনার জানা উচিত। আচ্ছা,
এরপরে আসি এখান থেকে কাজের জন্য আমরা সুবিধা করে নিতে পারি। কিভাবে সুবিধা করব? আমরা আসবো এডিট, এডিট থেকে আসবো হলো কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটে এখানে কি দেওয়া? ডিফল্ট দেওয়া। ডিফল্ট মানে ইনডিজাইনের যে ডিফল্ট ফরম্যাট ওইটা এখানে থাকবে। এই ডিফল্টে যদি আপনি ক্লিক করেন এখান থেকে ইলাস্ট্রেটরের শর্টকাট অ্যাড করতে পারবেন, ফটোশপের শর্টকাট অ্যাড করতে পারবেন আপনি। তাহলে আমি যদি ইলাস্ট্রেটর সিলেক্ট করে বলে দিলাম ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে লক, ওই যে দেখেন এখন কন্ট্রোল 2 চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল হচ্ছে আপাতত জিনিস। বাকি জিনিস আমরা নামাজের পরে দেখবো। চলে আচ্ছা, কভার ফটো ডিজাইন করে দেখাইতে হবে। আচ্ছা দেখাই, শেপ নেই। ম্যাগাজিনের কভারগুলো খুব বেসিক হয়, কঠিন হয় না। উইন্ডো কন্ট্রোল, আমরা আসবো ফাইল, ফাইল থেকে আসবো প্লেস। আচ্ছা, এখন ছবিটা আমার এখানে চলে আসছে এই শেপের উপরে, তার কারণ হচ্ছে আমার এই শেপটা সিলেক্ট করা ছিল, এজন্য আসছে। আর যদি আপনি চান যে আপনি নিজের মতো করে বসাবেন, হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন আপনি কোনো শেপ টেপ কিছুই সিলেক্ট করবেন না, ফাইল, প্লেস, ছবি সিলেক্ট করবেন, তারপর জিনিসটা আপনার মাউসে চলে আসবে। ঠিক আছে, মাউসে চলে আসলে আপনার যতটুকু দরকার আপনি ছবি বসায় ফেলেন। এখন যখন ইনডিজাইনে আমরা ছবি নিয়ে কাজ করি তখন একটা প্রবলেম হয় যে ছবিটা যখন আমার বড় করা দরকার হয় তখন আমরা কন্ট্রোল শিফট ধরে বড় করব। আর যদি আপনি শুধু এভাবে বড় করেন, যদি আপনি শুধু এভাবে বড় করেন, দেখেন আমার কি ছবি বড় হচ্ছে না? ছবির বাইরে যে একটা ফ্রেম, এটা বড় হচ্ছে, ফ্রেমটা বড় হচ্ছে। আর আমি যদি শুধু ছবি বড় করতে যাই তাহলে ছবির ভিতরে দেখেন একটা গোল্লা আছে, এই গোল্লার ভিতরে যদি আমি সিলেক্ট করি তাহলে এখন আমার দেখেন বাইরের যে ছবিটা আছে ছবিটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এবার ছবি সিলেক্ট করে যদি আমি বড় করি এখন আমার ছবিটা বড় হচ্ছে। কিন্তু যদি আমি চাই যে ফ্রেম আর ছবি একসাথে বড় ছোট হবে তখন ধরতে হবে কিবোর্ডের কন্ট্রোল আর শিফট। আমি কন্ট্রোল আর শিফট ধরে যদি টান দিই এখন আমার ফ্রেম আর ছবি দুইটা একসাথে বড় হচ্ছে। আবার ছবি সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করে ছবিটা একটু বড় করে দিলাম। থাকলো, এই জায়গাটা হয়তো আমরা হেডলাইনের জন্য রাখতে পারি। আচ্ছা, আমার ছবির রেজুলেশন কিন্তু ভালো, যদি একটু দেখাই দেখেন ছবি কিন্তু গুড ইনাফ, রাইট? একদম পিক্সেল পারফেক্ট ছবি। বাট এখানে ছবির রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ছবির রেজুলেশনটা নষ্ট হয়েছে ব্যাপারটা এরকম না। যখন আমরা ইনডিজাইনে কাজ করি তখন তো আমার পেজ অনেকগুলা থাকে, 50টা 100টা পেজ থাকে। এখন এমনিতেই তো আমার অনেকগুলা পেজ, এর উপরে যখন প্রতিটা ছবি সে একদম হাই রেজুলেশনে দেখাবে তখন পিসি হ্যাং করার একটা সম্ভাবনা থাকে। এজন্য সে কি করে অটোমেটিক্যালি ছবির রেজুলেশনটা কমায় দেয় যাতে এডিট করতে সহজ হয়। কিন্তু এটাকে যখন আমরা আবার প্রিন্ট করব, প্রিন্ট করলে আবার এটা একদম পারফেক্ট থাকবে, কোনো সমস্যা হবে না। এটা ঠিক করে কিভাবে? ছবির উপরে এই গোল্লার উপরে ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে ডিসপ্লে পারফরম্যান্স, এখান থেকে যদি আপনি দিয়ে দেন হাই কোয়ালিটি ডিসপ্লে, এখন দেখেন ছবি কিন্তু আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে হাই কোয়ালিটি না দিয়ে আমি দিব হচ্ছে ইউজ ভিউ সেটিং, এটা দিয়ে দিব যাতে সে নিজের মতো করে জিনিসটাকে কনসাইজ করে ফেলে। আর হচ্ছে একটা হেডলাইন লাগবে, আমার হেডলাইন আমি নিয়ে আসি চ্যাটজিপিটি থেকে। কপি, টাইপ টুল নিব, একটা টেক্সট বক্স নিব, বক্স নিয়ে পেস্ট করলাম। লেখাকে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করব কিভাবে? এই যে আমার কন্ট্রোল প্যানেলটা লাগবে এখন। হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে এসে এখান থেকে ফন্ট নিতে পারি হচ্ছে রেগুলার। ফন্টের সাইজ বড় করে দিই।
আর রিডিফাইন দিলাম মডার্ন ম্যান, কাট করে দিই, অল্টার ধরে কপি করি, বড় করে দিই, এটা টেক্সট সাইজটা বড় করে দিব লিস্ট 36। আচ্ছা, এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সটা কোনো সমস্যা না, যখন আমরা প্রিভিউ দেখব, প্রিভিউ দেখলে এই বক্সটা দেখা যাবে না, ঠিক আছে। প্রিভিউ দেখে কিভাবে, প্রিভিউ দেখার জন্য কিবোর্ডে ডাব্লিউ, ঠিক আছে, ডাব্লিউ যদি আমি দিই তাহলে প্রিভিউ দেখা যাবে, আবার যদি ডাব্লিউ দিই তাহলে প্রিভিউটা থেকে বের হয়ে আসতে পারবো আমরা। আর এই বক্স যদি আপনি দেখতে না চান, ভিউতে আসবেন, ভিউ থেকে আসবেন এক্সট্রা, এক্সট্রা থেকে হাইড ফ্রেম বা কন্ট্রোল এইচ যদি দিয়ে দেন আমার ফ্রেমগুলো হাইড হয়ে যাবে। এখানে আমার লেখাগুলো দেখেন উপরে লেগে গেছে, খেয়াল করছেন। আমি যদি এটাকে সেন্টারে আনতে চাই, এই বক্সটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর আমরা আসবো টেক্সট ফ্রেম অপশন, এটার একটা শর্টকাট দেওয়া আছে, তারপরে হচ্ছে আমরা টপ থেকে দিয়ে দিব সেন্টার, সিলেক্ট কন্ট্রোল বি সেন্টার। আচ্ছা, এখন ধরেন কথা আমি লেখাতে একটা কালার দিব, তাহলে লেখাতে কালার দেওয়ার জন্য লেখা সিলেক্ট করব, কালারে আসব, কালার প্যালেটটা অনেকের এরকম দেখাবে, যদি এরকম দেখে এটাকে এই যে হিউতে ক্লিক করবেন, হিউতে ক্লিক করলে এবার আগের মতো দেখাবে। এখন এখানে ক্লিক করে ধর আমি এখানে ব্লু কালারটা ভালো লাগবে না, যদিও ওকে করে দিলাম, কালার হয়েছে না, এটা পিছনের বক্সটা কালার হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, টাইপ টুল নিয়ে আমাকে লেখা সিলেক্ট করতে হবে, লেখা সিলেক্ট করে তারপরে আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখন লেখার কালার চেঞ্জ হয়েছে, কিন্তু যদি আপনি সিলেকশন টুল দিয়ে জেনারেলি কালার চেঞ্জ করে ওকে করে দেন তাহলে কিন্তু বক্স কালার হয়ে যাবে, ঠিক আছে। এটা হওয়ার কারণ হলো যখন আমরা সিলেক্ট করি তখন দেখেন কালারের নিচে দুইটা অপশন, একটা হলো রেক্টেঙ্গেল আর একটা হলো টি। তাহলে রেক্টেঙ্গেল মানে হচ্ছে এটা আমার এখন কি কালার হবে বলেন তো, বক্সটা কালার হবে। আর আমি বক্সটাই সিলেক্ট করছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবো। এবার যদি আমি টি সিলেক্ট করি মানে এই বক্সের ভিতরে যে লেখা আছে এখন সেটা কালার হবে। এখানে এসে কালার অ্যাপ্লাই করি, দেখেন এখন কালার চেঞ্জ হলো, বুঝতে পারছি। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, যদি না থাকে এখান থেকে টাইপ থেকে হচ্ছে চেঞ্জ কেস থেকে বলবো সেন্টেন্স কেস, তারপর এটাকে বড় করে দিব বক্সকে। ঠিক আছে, এলিমেন্ট হিসেবে আমরা এই দিক দিয়ে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। প্লেসহোল্ডার টেক্সট, এটার অ্যালাইনমেন্ট হবে হচ্ছে প্যারাগ্রাফে আসবো, প্যারাগ্রাফে এসে বলবো হচ্ছে লেফট জাস্টিফাই, কালার হবে সাদা। লেফট জাস্টিফাই দেওয়া যাবে না। আচ্ছা দেখেন স্যার আপনার তো এরকম আসে, আমার আসে না, কেন আসে না? টাইপ টুল সিলেক্ট করতে হবে, হ্যাঁ তাহলে আসবে। এসে বলে দেবো হচ্ছে লেফট, ঠিক আছে, I guess মোটামুটি চলবে। ফার্স্ট পেজে একটু ফাইন করা যায়, কভার পেজ নিয়ে এত বেশি সময় দিতে যাচ্ছি না, কারণ কভার পেজ ডিজাইন আপনারা জানেন কীভাবে করতে হয়। আমি ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাই, কী কী দিচ্ছে এখানে। পেজ 1 আমরা টাইপ টুল নিব, এখান থেকে পেস্ট করলাম, লেখা সিলেক্ট করব, ফন্ট নিয়ে আসি, যেহেতু হেডলাইন একটু বড় করে দিই, চলবে। কন্ট্রোল বি, টপ হবে না, এটা হবে সেন্টার।
আর লেখাটা হবে হচ্ছে সেন্টার অ্যালাইন, প্যারাগ্রাফ থেকে সেন্টার অ্যালাইন করে দিব। এডিটরস নোট, টাইটেল, মানে এটা সাব হেডলাইন হিসেবে থাকতে পারে। কপি করে এই জিনিসটাকে আমি কপি করে নিই, কপি করে এখানে নিয়ে আসবো, সেখানে রাখি। কি ব্যাপার, কি সমস্যা? সমস্যা আচ্ছা, বাদ। এটাই যে বড় করা ছিল গেছে, এই জন্য মনে হয়। কন্ট্রোল বি, সেন্টার, টাইপ টুল, সেন্টার। 12 থেকে 18 আচ্ছা। ডিজাইনে কি কি থাকে? ম্যাগাজিন ডিজাইনে খুব বেশি কিছু থাকে না, যেমন ধরেন যে হেডলাইন থাকবে, এরকম একটা ছবি থাকবে, ঠিক আছে? ছবি আমি নিয়ে আসি, ফ্রেম সিলেক্ট করব বা শেপ সিলেক্ট করব, ফাইল থেকে প্লেস, ছবি বসাই দেই। আচ্ছা, এখন ছবি ভালো মতো বসে নাই, তাহলে ছবিকে সিলেক্ট করলাম, ছবি সিলেক্ট করে ছবিটাকে ছোট করব। হইল। এরপরে একটা আমরা প্যারাগ্রাফ যতটুকু দরকার প্যারাগ্রাফ নিলাম। এন্টার দিয়ে সুন্দর টেক্সট। এখানে লেখাটা একটু চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, এখন দেখেন এখানে আমার গ্যাপগুলো একটু বেশি লাগতেছে, তাহলে আমরা কি করব? আমাদের এখান থেকে আসবো হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে সরি প্যারাগ্রাফ না, ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আমরা লেডিংটা একটু বাড়ায় দিব। লেডিং বাড়িয়ে আমি টেক্সট বক্সের সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, তাহলে আমার সব লেখা পারফেক্টলি বসে যাবে। এখন ম্যাগাজিনে এরকম হইতে পারে, আবার কীরকম হয় অনেক সময় স্টাইল ডিফারেন্ট হয়, কীরকম যেমন হেডলাইন হয়তো এইভাবে থাকে, অ্যালাইন থেকে বলবো হলো লেফট অ্যালাইন, এভাবে থাকবে। ও সরি, আমি কপি করে আনতে হবে। লেফট অ্যালাইন, এটা কপি করে নিয়ে আসি। অনেক সময় এরকম থাকে না যে এই একই কলাম দুই ভাগ করা থাকে, কলাম ভাগ করা থাকে দুইটা কলামে। এটা কিভাবে করে? একটা কলামকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আসবে হচ্ছে টেক্সট ফ্রেম অপশন। টেক্সট ফ্রেম অপশন থেকে কলাম, কয়টা কলাম হবে? আমার কলাম হবে 2টা। প্রতিটার ভিতরে আমি কত করে গ্যাপ চাই, গ্যাপটা আমি এখান থেকে বলে দিতে পারবো। 0.0625 উইথ একটু বাড়ায় দেই, আর হচ্ছে ফিক্স উইথ, ফিক্স। ওকে, ব্যালেন্স কলাম, ব্যালেন্স কলাম দিলে কি হবে দেখেন, এখন কিন্তু লেখাটা ব্যালেন্স না, এক পাশে বেশি এক পাশে কম। আর যদি আমরা দিয়ে দিই ব্যালেন্স কলাম, তাহলে লেখাগুলা সে ব্যালেন্স করে ফেলবে। এবার দিয়ে দিব হচ্ছে সেন্টার, ওকে। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে বলে ফেলবো জাস্টিফাই, লেফট জাস্টিফাই। এটা বেশি হয়ে গেছে, কন্ট্রোল বি, গ্যাপটা একটু বাড়াই। চলবে। আচ্ছা, এখানে আমরা এইটা দিছিলাম দেখে, ব্যালেন্স কলাম দিছি দেখে এই প্রবলেমটা হচ্ছে। তাহলে 0.25 থাকবে, আর হচ্ছে
এটা চলে যাবে হচ্ছে একবার করে ফেলি, কন্ট্রোল বি, কলাম হবে 2টা উইথ 0.125, এটা হবে সেন্টার, টপেই থাকুক, ব্যালেন্স কলাম থাকুক। আবার কখনো কখনো 3টা কলামেও হয় কিন্তু, ঠিক আছে, একটু দেখাই। কন্ট্রোল বি, কলাম হবে এখন 3টা, আর হচ্ছে গাটার হবে 0.125 বা 0.125, ব্যালেন্স কলাম দিয়ে দিলাম, ঠিক আছে। নিচে হয়তো আমার আরেকটা ছবি থাকলো, ছবি রাখলাম, নিচে আমার হয়তো বড় করে একটা হেডলাইন থাকতে পারে এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার পেজ আরও লাগবে, তাহলে পেজ সেকশনে এসে আমি আরেকটা পেজ এড করে নিলাম। এখানে একটা সিকোয়েন্স আছে, আমি দেখাই একটু। পিএনজি ছবি লাগবে আমার, পিএনজি ফরম্যাট নাই এখানে। আচ্ছা, আচ্ছা, পিএনজি না থাকলে পিএনজি করে ফেলি, দাঁড়া। G24, ডিজাইনে আসলাম, কন্ট্রোল শিফট পি, ডেস্কটপ, পিএনজি বসে। আচ্ছা, তার আগে আমার এখানে একটা লেখা দরকার, লেখাটা আমি এটাই নিয়ে আসি। এরকম দেখছেন আপনারা ম্যাগাজিনে বা নিউজ পেপারে যে এরকম লেখা থাকে, লেখার উপর হলো ছবিটা থাকে, ছবিটা যেরকম লেখাটা এদিক দিয়ে এভাবে বাঁকা হয়ে যায়, দেখছেন? ওই জিনিসটা আমরা করব, ঠিক আছে। তাহলে এটা করার জন্য আমি লেয়ারে আসি, লেয়ার থেকে ছবিটা আসবে হলো উপরে, লেখাটা যাবে নিচে। ছবিটা ধরে আর একটু বড় করি, এবার আমরা কি করব? আমরা করব হচ্ছে ছবিকে সিলেক্ট করব। ছবি সিলেক্ট করে আমরা আসব ভিউ, ভিউ থেকে ভিউতে আসব না অবজেক্টে আসব না উইন্ডোতে আসব? কই আসব? উইন্ডোতে আসব। উইন্ডোতে এসে আসবো হচ্ছে টেক্সট র্যাপ। টেক্সট র্যাপে এসে এটা এখন নর্মাল, নর্মাল মানে এখন নর্মাল, এখন যেভাবে আছে এটা হচ্ছে নর্মাল। যদি 2 নম্বর অপশনটা দেয় র্যাপ অ্যারাউন্ড বাউন্ডিং বক্স, এই যে বক্সটা দেখা যাচ্ছে এটা যদি দেই তাহলে এই যে বক্সের বাইরে আমার লেখাগুলা চলে যাবে। যদি আমি দেই যে র্যাপ অ্যারাউন্ড দ্য অবজেক্ট শেপ, আমার অবজেক্টের যে শেপ আছে এই শেপ অনুযায়ী লেখাগুলো হবে, তখন আবার এটা আসবে। কিন্তু এখন আসতেছে না কেন? কারণ এখানে দেখেন লেখা আছে র্যাপ টু লেফট অ্যান্ড রাইট, তাহলে লেফটে আছে রাইটে নাই কেন? কারণ ওই যে আমার টেক্সট বক্স তো ছোট, এজন্য আসতেছে না। তাহলে আমরা কি করব? এখান থেকে লেফট রাইট না দিয়ে আমরা দিয়ে দিব হইলো ক্লিপিং না দিয়ে আমরা দিব হচ্ছে সিলেক্ট সাবজেক্ট, ঠিক আছে। সিলেক্ট সাবজেক্ট দিলে সে একটু টাইম নেবে, ফটোশপে যে সিলেক্ট সাবজেক্টের মতো টাইম নিয়ে সে অটোমেটিকলি এটা ডিটেক্ট করে ফেলবে।
তো টাইম নেওয়ার কথা না। ওকে, আসছে। এখন দেখেন এখানে লেখাগুলো একদম দেখেন বোতলের সাথে লেগে গেছে, তাই না? তাহলে আমি চাচ্ছি না এটা বোতলের সাথে লেগে যাক। আমি চাইলে এটাকে ধরে একটু এরকম এভাবে বাড়ায় টাড়ায় দিতে পারবো আর কি, এরকম। এখন এভাবে চাইলে করতে পারি, মানে যদি ছোটোখাটো সমস্যা থাকে, ছোটোখাটো সমস্যা হলে এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব। আর যদি মনে হয় আমার শেপটা অনেক বড়, তখন আমরা কি করব, তখন এখানে এই যে একটা অপশন আছে, আমরা এটা সিলেক্ট করব, লেখাটাকেও সিলেক্ট করতে পারি, ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সিলেক্ট সাবজেক্ট তো দিছিলাম, আবার দিব। আচ্ছা, আসছে। এসে দেখেন এখানে একটা অপশন আছে, এটা যদি বাড়াই তাহলে এখন আমার লেখা অনুযায়ী সাবজেক্টটা বেড়ে যাচ্ছে। বাট তারপরে এটা আমার প্রপার আসে না। কেন? এখানে একটা লাল দাগ দেখা যাচ্ছে টেক্সট বক্সটা ছোট হওয়ার কারণে। এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে বক্সটাকে বড় করে দিই। এখন দেখেন আমার ছবিটা রাউন্ডে লেখা চলে আসে। সো কাইন্ড অফ নিউজ পেপারে কিন্তু অনেক সময় আমরা এরকম লেখা দেখে থাকি, ঠিক আছে? এই টাইপের লেখা করতে পারেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে বেসিক, এটাই আজকের বলতে পারেন শেষ টপিক, সেটা হইল পেজ নাম্বার। ম্যাগাজিনে পেজ নাম্বার থাকে না? পেজ নাম্বার। তাহলে আমরা পেজ নাম্বারটা কিভাবে দিব? পেজ নাম্বার দেওয়ার জন্য আমাদের আসতে হবে কোথায়? আমরা নিব একটা টাইপ টুল। টাইপ টুল নিয়ে আমরা একটা ছোট্ট বক্স আঁকবো। বক্স এঁকে কি ব্যাপার, টাইপ টুল নিলাম, একটা ছোট্ট বক্স আঁকলাম, বক্স এঁকে লিখবো 1, এটা হবে মিডলে, এটা বসবে এখানে। এইটারে অল্টার ধরে কপি করে নিয়ে যাব। এই কথা বলে কেন? এখানে হবে 2, বা দুইটাকে সিলেক্ট করব, অল্টার ধরে কপি করে নিয়ে আসবো। এখানে আমি চাইলে অ্যালাইন থেকে বলতে পারি যে অ্যালাইন টু মার্জিন, এভাবে বলতে পারি। তারপরে নিচে নিয়ে আসি, এটা হবে কত? 4, আর এটা হবে 3। এভাবে 100টা থাকলে 100টা নামকরণ করতে হবে। 100 পেজের বই হইলে এভাবে ধরে ধরে নামকরণ করবেন। বুঝতে পারছেন? আর 10 মিনিট থাকেন, 10 মিনিট ট্রেন আছে, ট্রেন, তাহলে বাস, খেলা। আরে খেলা তো খেলাই থাকুক, টুর্নামেন্ট। আজকে টুর্নামেন্ট রাখছেন কেন? আরে আপনার টুর্নামেন্ট, পরে রোকন বলবে যে স্যার আমারও সমস্যা আছে, জমি জমা নিয়ে ঝামেলা, মারামারি করতে যাওয়া লাগবে। পরে ইফাজ বলবে যে স্যার আমারও যাইতে হবে, আমার পড়া আছে। এখন দেখেন আর 10 মিনিট, বেশি না। এখন ইয়া করবো আমরা, তাহলে পেজ নাম্বার কিভাবে দিব? পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা আসবো পেজ। পেজ থেকে এখানে দেখেন একটা জিনিস আছে, পেজের উপরে একটা জিনিস আছে, এটার নাম হলো প্যারেন্ট, ঠিক আছে? মার্জিন, বা এটাকে আমরা মাস্টার পেজও বলি। এটা বুঝার আগে আরেকটা জিনিস বোঝেন, সেটা হলো মনে করেন কারো যদি বংশে, মানে ওদের বংশের স্বভাব হইলো কিপটামি করা, এটা যদি থাকে তাইলে ওর ভিতরে এই স্বভাবটা থাকবে। কিন্তু ওর বংশের ভিতরে যদি থাকে যে না বড় লোক, হ্যাঁ, তাহলে ও যদি গরিবও হয় তারপরেও ওর আত্মা বড় থাকবে। তার মানে ব্যাপারটা কিন্তু মানুষের ব্যাপারটা, হ্যাঁ মানুষের ভিতরে তো এটা কাজ করে, এটা ঠিক। একইভাবে বংশেরও কিন্তু একটা ইফেক্ট এখানে থাকে। এটা কেন বললাম? এটার কারণ হইলো প্যারেন্ট, অভিভাবক, বাপ মা যেরকম হবে পোলাপানও এরকম হবে। বুঝতে পারছি? বাপে যদি জমি জমা নিয়ে ঝামেলা করে চাচার সাথে, পোলাও ওর ভাইয়ের সাথে ঝামেলা করবে, করবে না? আচ্ছা, তাহলে এখন আমরা আসবো প্যারেন্টে। এটার নাম, এটার আগে যখন আমরা ভার্সনে কাজ করতাম এটার আগের নাম ছিল হচ্ছে মাস্টার পেজ।
ঠিক আছে। আর নতুন ভার্সনগুলোতে এটার নাম হলো প্যারেন্ট পেজ। যখন আপনারা কোনো হয়তো টিউটোরিয়াল দেখবেন বা কোনো আর্টিকেল পড়বেন বা যখন কোনো জায়গায় দেখবেন যে মাস্টার বলা, তখন ভয় পাওয়া যায় না যে স্যার তো দেখাইছে প্যারেন্ট, এখানে দেখতেছি মাস্টার, দুইটা একই জিনিস, কেউ প্যারেন্ট বলে কেউ মাস্টার বলে। প্যারেন্ট আমরা ডাবল ক্লিক করে আসব, এসে আমি কি করব, এখানে ছোট্ট করে টাইপ টুল নিয়ে একটা ঘর আঁকবো, তারপর বলবো 1, দেন এটাকে কপি এখানে এনে পেস্ট করব, এটা হবে হলো 2, হয়ে গেছে। এবার আমি যদি পেজগুলোতে আসি, এখন দেখেন উপরেরটা তো কি 1, এটাও 1, এটাও 1, এটা 2, এটা 2, এরকম পেজ নাম্বার হয়? এরকম পেজ নাম্বার হয় না। তাহলে ঝামেলা হয়েছে কোথায়? কারণ আমি ওরে বলছি যে 1, এখানেও 1 রাখবা, এখানেও 1 রাখবা, যার কারণে সবগুলা পেজে 1 রাখতেছে, সবগুলা পেজে 2 রাখতেছে, বাট পেজ নাম্বার তো এরকম হয় না। তাহলে পেজ নাম্বার করার জন্য আমাদেরকে আসতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। টাইপ টুল নিব, এরপর আমরা আসবো টাইপ, টাইপ থেকে আমরা আসবো কোথায় আসবো, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, তারপরে আসবো মার্কার, তারপরে আসবো কারেন্ট পেজ নাম্বার। ঠিক আছে, কোথেকে কই আসছে বুঝছি, শর্টকাট এখানে দেওয়া আছে, দিলাম। দেওয়ার পর এখানে এ লেখা আসছে, কারণ ওর বংশের নাম কি, এখানে যদি ওর বংশের নাম জেড লেখা থাকতো তাহলে এখানেও জেড আসতো। এবার এটাকে আমি বলে দিব হইল সেন্টার, এটা কপি, এই পেজের জন্য দিয়ে দিলাম এ। এবার যদি আমি পেজে আসি, ডাবল ক্লিক করলাম, এটা 1 নম্বর পেজ, 2, 3, 4, 5 হয়েছে। এখন আমি যদি এই লাস্টের পেজে এসে আরও পেজ নেই, 6, 7, 8, 9, 10 যতগুলো নিব অটোমেটিক্যালি পেজ নাম্বার চলে আসবে, 100টা নিলে 100টাই চলে আসবে। বুঝতে পারছি? খুব বেশি কঠিন? বেশি কঠিন না। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের হয়তো আজকে এই লেখাগুলা ম্যানুয়ালি লিখতে হবে। যেমন আমি একটু দেখাই ম্যাগাজিনে, যেমন দেখেন এখানে একটা হেডলাইন আছে, এখানে একটা হেডলাইন, এখানে একটা হেডলাইন, এখানে হেডলাইন, এই লেখাগুলো ম্যানুয়ালি ওই যে টেক্সট বক্স নিয়ে নিয়ে লিখতে হবে, লিখে লিখে বসে দেবে। কিন্তু এগুলা টেক্সট বক্স নিয়েও করা লাগে না, এগুলো এক ক্লিকেই করা যায়। শুধু আমি প্রথম পেজটা একটু কষ্ট করব, বাকি পেজগুলো আমার আর কষ্ট করা লাগবে না। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? সো ওই জিনিস বোঝার আগে তো আপনাদের আগে এই জিনিসটার মজা বুঝতে হবে, তাই না? যে আগে একটু দেখেন কষ্ট করে কেমন লাগে, তারপর নেক্সট ক্লাসে আমরা দেখাই দিব। এবার আসি তাহলে আপনাদের হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা ফ্যাশন ম্যাগাজিন ডিজাইন করবেন 6 পেজের, 6 পেজের একটা ফ্যাশন ম্যাগাজিন ডিজাইন করবেন কভার সহ। এখন কভারটা আপনি চাইলে ইনডিজাইনেও করতে পারেন, কভার আপনি চাইলে ফটোশপেও করতে পারেন, আপনার ইচ্ছা। আমি বলবো যে আপাতত ইনডিজাইনেই করেন, যেহেতু ইনডিজাইনের ক্লাস চলতেছে। ডিজাইন আমি করলাম, সাবমিট করতাম কিলা, সেভ করতাম কিলা, সেভ করব হচ্ছে ফাইল, ফাইল থেকে আসবো হইলো সেভ, এটা হচ্ছে ইনডিজাইন ফাইল সেভ হইতেছে, ঠিক আছে? মেইন ফাইল যেটাকে আমরা বলি ফ্যাশন, এটার উপরে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। এই মেইন ফাইলটা আমি সেভ করলাম। এখন মেইন ফাইলটা আমি আর গ্রুপে দিতে পারবো না, গ্রুপে আমার দিতে হবে পিডিএফ। পিডিএফ দিব কিভাবে? 2 ভাবে দেওয়া যায়, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট। পিডিএফ 2 ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারেক্টিভ, একটা হচ্ছে প্রিন্ট। ইন্টারেক্টিভ কোনটা? অনলাইনে জীবনে কোনোদিন বই পড়ছেন, পিডিএফ বই পড়ছেন মোবাইলে? তাহলে মোবাইলে যখন পিডিএফ বই পড়ি, মোবাইলে কি বই এরকম পাশাপাশি থাকে না উপরে নিচে থাকে? তাহলে ওইটা হলো ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভে দিয়ে আমি যদি বলি সেভ, এখান থেকে পেজে এসে আমরা দিব অল, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে পেজ, এরপর আমি দিব হলো এক্সপোর্ট। যদি কেউ পেজ না দিয়ে স্প্রেড দেন, ঠিক আছে, আমি ইন্টারেক্টিভ ফরম্যাটে কিন্তু সেভ করছি, কিন্তু পেজের জায়গায় কি দিয়ে দিছি? স্প্রেড। আচ্ছা, এখন দেখেন ঝামেলা কই হইছে। ঝামেলা হইলো এই তো চলে আসছে, প্রথম পেজ তো ঠিক আছে, দ্বিতীয় পেজে এই যে দেখেন পাশাপাশি চলে আসছে। তাহলে যখন আমরা এরকম পিসিতে বই পড়ি তখন কি এরকম পাশাপাশি থাকে? তাহলে এখানে পাশাপাশি আসলো কেন? কারণ আমরা কি দিছি বলেন না? স্প্রেড দিয়েছি। তাহলে কি দিতে হবে? পেজ দিতে হবে। আচ্ছা, পেজ দিয়ে আমি এক্সপোর্ট করি। এখন দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আসছে, এভাবে সবগুলা পেজ চলে যাবে। সো আমি তো হচ্ছে বাকিগুলা দেখাই নাই, বাট আপনারা পুরা 6 পেজে সুন্দর একটা ম্যাগাজিন ডিজাইন করবেন এবং ডিজাইন করে ওইটা বিহান্সে আপলোড করবেন, আপলোড করে সেটা ফেসবুকে শেয়ার করবেন, শেয়ার করে তারপরে আসবেন। ও বিহান্সে কিভাবে জেপিজি আপলোড করব? তাহলে এখানে দেখেন,
এখানে তো এই যে এটা একটা মকআপ, এই মকআপ কিভাবে করতে হবে, সাইজ এটা তো আর আপনাদেরকে দেখাইতে হবে না, আপনাদের দরকার শুধু জেপিজি কেমনে সেভ করবো, তাই না? তাহলে জেপিজির জন্য আসবো ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে তুকিয়ে বের করতে হবে কোথায় জেপিজি আছে। তুকাতে পারবেন? আচ্ছা, তাহলে তুকিয়ে এই যে জেপিজি সিলেক্ট করে বলবেন সেভ, তারপরে বলবেন যে অল পেজেস, অল দিয়ে বলবো এক্সপোর্ট। বুঝছে? এই যে দেখেন, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হয়ে গেছে। ওকে, দিয়ে তারপর হচ্ছে মকআপ করবেন জেপিজি গুলা দিয়ে, মকআপ করে তারপর সেটা বিহান্সে আপলোড করে আসবেন কভার সহ। যেহেতু বিহান্সে আপলোড করবো মানে কি পোর্টফোলিও, পোর্টফোলিওতে আমরা ভালো জিনিস দিই, জন্য কভার সহ আপলোড করবো। এর জন্য সময় নিয়ে ডিজাইন, দেখেন হোমওয়ার্ক কিন্তু একটাই দিছি, বাট হচ্ছে সময় নিয়ে কাজ করবেন যাতে ওই ডিজাইনটা ভালো হয়। বুঝতে পারছি? এবার বলেন কার কি সমস্যা আছে? কিছু কথা ছিল ইনডিজাইন রিলেটেড যেগুলো আমি আসলে ইচ্ছা করেই বলি নাই, কাজ করেন, কাজ করলে সমস্যা বের হবে, তখন নেক্সট ক্লাসে সমাধান করে দিই। জি জি, ডামি টেক্সট কিভাবে আনবো? আচ্ছা, ডামি টেক্সট আনার জন্য টাইপ টুল, টেক্সট বক্স নিব, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে প্লেস হোল্ডার টেক্সটটাই হলো ডামি টেক্সট। বিহান্সে দেওয়া যাবে, সমস্যা নেই। আর বিহান্সে দিতে পারবেন, বাট সবচেয়ে ভালো এখন তো আমার মানে কন্টেন্ট তো রেডি করাই থাকে, চ্যাটজিপিটিতে কন্টেন্ট তো রেডি করে, তো এইভাবে কন্টেন্ট আকারে দেন, এটা বেশি সুবিধা। ঠিক আছে? আচ্ছা, এই যে এরকম বুলেট পয়েন্টগুলো কেমনে দিব? বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট দেওয়ার জন্য কি করতে হবে? একটা গোল্লা নিতে হবে, ইলিপস না, এটার নাম কি? গোল্লা। গোল্লা নেওয়ার পরে আমরা টাইপ টুলে বলে দিব যে কি 1 নাম্বার পয়েন্ট, তারপরে এভাবে অল্টার ধরে কপি করে 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট। বুঝতে পারছি? ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এগুলাও সহজে এক ক্লিকে করা যায় এগুলা। ঠিক আছে, এগুলা নেক্সট ক্লাসে দেখাবো। ডান।